ভাবতে পারেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার যুদ্ধবিমানের একটা আবিষ্কার কিভাবে আজকের দিনের আধুনিক ওয়েব বা ইউজার ইন্টারফেস ডিজাইনকে পুরোপুরি বদলে দিতে পারে? হ্যাঁ, ঠিকই শুনছেন। আজ আমরা কথা বলবো ডিজাইনের দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু প্রায়শই এড়িয়ে যাওয়া একটি নিয়ম নিয়ে, আর তাও ফিটসের সূত্র। চলুন এই বিষয়টা নিয়ে আজ একটা প্র্যাকটিক্যাল টিউটোরিয়াল সেশন শুরু করা যাক। গল্পটা শুরু হয় মনোবিজ্ঞানী পল ফিটসকে দিয়ে। তিনি যখন সামরিক বিমানের ককপিট নিয়ে গবেষণা করছিলেন তখন একটা দারুণ ব্যাপার খেয়াল করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ওই চরম উত্তেজনার মুহূর্তে যে বিষয়টাকে বারবার পাইলট এরর বা পাইলটের ভুল বলে চালিয়ে দেওয়া হচ্ছিল, জানেন, সেটা আসলে পাইলটের কোনো ভুলই ছিল না, বরং সেটা ছিল একটা মারাত্মক ডিজাইনের ত্রুটি। সুইচগুলোর পজিশন আর দূরত্বের কারণেই এই ধরনের প্রাণঘাতী সব ভুলগুলো হচ্ছিল। এই বিষয়টা থেকে একটা দারুণ কথা বেরিয়ে আসে। খারাপ ডিজাইনের জন্য কিন্তু ডিজাইনের ত্রুটিই দায়ী, মানুষের কোনো ভ্রান্তি নয়। ধরুন কোনো একটা ভুল বাটনে ক্লিক করার জন্য আমরা যখন ইউজারদের দোষ দিই, তখন আসলে মানুষের শারীরিক নড়াচড়ার যে বেসিক মেকানিক্স, সেটাকেই আমরা পুরোপুরি ইগনোর করছি। সত্যি বলতে আসল সমস্যাটা কিন্তু ইউজারদের মনোযোগের অভাব নয়, বরং ডিজাইনের দুর্বলতার কারণেই তারা বিভ্রান্ত হন। তো আজকের এই সেশনে আমরা যে বিষয়গুলো কভার করব তা হল ১. দ্য স্পিড অ্যাকুরেসি ট্রেড অফ, ২. সাইজ, ডিস্টেন্স এবং ম্যাজিক পিক্সেলস, ৩. অপটিমাইজিং লেআউটস ফর কনভার্জন, ৪. দ্য ডার্ক সাইড অফ ডিজাইন, ৫. ডিজাইনিং ফর মোটর ইম্পেয়ারমেন্টস এবং সবশেষে ৬. টেস্টিং বাটন লেআউটস। চলুন তাহলে একদম শুরু থেকে শুরু করা যাক। সেকশন ১, দ্য স্পিড অ্যাকুরেসি ট্রেড অফ। ১৯৫০-এর দশকে পল ফিটস যে মূল গাণিতিক এবং মনস্তাত্ত্বিক ভিত্তিটা তৈরি করেছিলেন, প্রথমে সেটা একটু বোঝার চেষ্টা করি। সহজ কথায় বলতে গেলে ফিটসের এই মডেলটা প্রমাণ করে দেয় যে একটা কার্সারকে কোনো টার্গেটে নিয়ে যেতে ঠিক কতটা সময় লাগবে তা পুরোপুরি নির্ভর করে ওই টার্গেটটার দূরত্ব আর তার সাইজের উপর। আপনি যদি খুব দ্রুত কাজ করতে চান তাহলে আপনাকে নির্ভুলতায় একটু ছাড় দিতেই হবে। এটাই কিন্তু মানুষের যে কোনো কাজের একটা খুব স্বাভাবিক বৈশিষ্ট্য। সোজা হিসাব, টার্গেট যত বড় আর কাছাকাছি হবে, মাউস বা আঙুল দিয়ে সেখানে পৌঁছানো ঠিক ততটাই দ্রুত আর সহজ হবে। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো, ধরুন আপনি খুব ছোট একটা আইকনে একদম পারফেক্টলি ক্লিক করতে চাচ্ছেন। এই জিরো এরর কাজটা করতে গেলে কিন্তু আমাদের আঙুল বা মাউসকে ক্রমাগত ছোট ছোট কারেকশন করতে হয়। একটা বড় বাটনে ক্লিক করার চেয়ে এই সূক্ষ্ম কাজটার জন্য আমাদের ব্রেন থেকে অনেক বেশি ফিডব্যাক কন্ট্রোলের দরকার হয়। আর এই যে অতিরিক্ত মনোযোগ দেওয়া লাগছে, এটাই কিন্তু ইউজারের কাজ করার গতিটাকে একদম কমিয়ে দেয় আর সত্যি বলতে বেশ বিরক্তিও তৈরি করে। এবার আসি আমাদের পরবর্তী সেকশনে, সেকশন ২, সাইজ, ডিস্টেন্স এবং ম্যাজিক পিক্সেলস। একটা কার্সার বা হাতের আঙুল স্ক্রিনের সীমানাগুলোকে কিভাবে নেভিগেট করে এটা বোঝা কিন্তু ডিজাইনারদের জন্য একদম মাস্ট। ম্যাজিক পিক্সেল আইডিয়াটা ডিজাইনারদের জন্য আক্ষরিক অর্থেই একটা জাদুর মতো কাজ করে। ব্যাপারটা হলো, স্ক্রিনের চারপাশের প্রান্ত আর কোণাগুলো একটা ন্যাচারাল বাউন্ডারি বা সীমানা তৈরি করে। পয়েন্টার যেহেতু কোনোভাবেই স্ক্রিনের বাইরে যেতে পারে না, তাই এই কোণাগুলো অনেকটা অসীম বড় টার্গেটের মতো কাজ করে। এই স্ক্রিন এজ ব্যবহার করে ডিজাইনাররা এমন জায়গায় মেনু বা ক্লোজ বাটন বসাতে পারেন যেখানে ক্লিক করার জন্য ইউজারের কোনো সূক্ষ্মতারই দরকার হয় না, জাস্ট পয়েন্টারটা কোণায় ঠেলে দিলেই হলো। আর হ্যাঁ, মনে রাখতে হবে ডিভাইস ভেদে কিন্তু ডিজাইনের অপটিমাইজেশন সম্পূর্ণ আলাদা হয়। ডেস্কটপে আমরা মাউস দিয়ে খুব সূক্ষ্ম কাজ করতে পারি, রাইট? কিন্তু মোবাইলের ক্ষেত্রে ডিজাইনারদের অবশ্যই আঙুলের ন্যাচারাল থাম্ব জোন অর্থাৎ বুড়ো আঙুলের সীমানার কথা মাথায় রাখতে হবে। আমাদের আঙুল তো আর মাউস পয়েন্টারের মতো অতটা পিন পয়েন্ট অ্যাকিউরেট না, তাই মোবাইলের স্ক্রিনে টার্গেট বা বাটনগুলো বেশ বড়সড় করতে হয় যাতে এক হাতেই খুব আরামে ফোনটা চালানো যায়। চলুন এবার দেখি কিভাবে এই নীতিগুলো সরাসরি বিজনেসের উন্নতিতে বা কনভার্সনে প্রভাব ফেলে। সেকশন ৩, অপটিমাইজিং লেআউটস ফর কনভার্সন। যে কোনো ওয়েবসাইটের ভালো কনভার্সনের জন্য বাটন প্লেসমেন্ট অপটিমাইজ করাটা কিন্তু একেবারে গেম চেঞ্জার। প্রথমত, অ্যাড টু কার্টের মতো প্রাইমারি বাটনগুলোকে সাইজে একটু বড় করতে হবে। দ্বিতীয়ত, কার্সরের যাতায়াতের দূরত্ব কমানোর জন্য কাছাকাছি বা সম্পর্কিত ফাংশনগুলোকে এক জায়গায় গ্রুপ করে রাখতে হবে। আরেকটা দারুণ ট্রিক্স বলি, আইকনের চারপাশে একটু ইনভিজিবল প্যাডিং বা হোয়াইট স্পেস যোগ করে দিন। এতে আইকনটা দেখতে ছোট লাগলেও ক্লিক করার জায়গাটা কিন্তু বেশ বড় হয়ে যায়। অবশ্যই এর একটা উল্টো দিকও আছে। সেকশন ৪, দ্য ডার্ক সাইড অফ ডিজাইন। অনেক সময় ডিজাইনাররা যখন ইউজারদের বোকা বানাতে বা হতাশ করতে এই সায়েন্টিফিক নিয়মগুলোকে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করেন, তখন কি হয় জানেন? মোবাইলের অ্যাডগুলোর কথা একটু ভাবুন তো। দেখবেন ওরা প্রায়ই ফিটসের সূত্রকে বুড়ো আঙুল দেখিয়ে একটা মাইক্রোস্কোপিক ক্লোজ বাটন এমন এক কোণায় লুকিয়ে রাখে যেখানে আপনার আঙুল পৌঁছানোই একটা সংগ্রাম। স্পিড আর অ্যাকুরেসির এই ট্রেড অফটাকে কাজে লাগিয়ে তারা আপনাকে জোর করে ভুল করে অ্যাডে ক্লিক করতে বাধ্য করে।
এটা যে কতটা বিরক্তিকর একটা ইউজার এক্সপিরিয়েন্স তা তো আমরা সবাই জানি, তাই না? তবে আমরা যদি একটা কমপ্লিট ডিজাইনের কথা বলি তাহলে অ্যাক্সেসিবিলিটির বিষয়টা কোনোভাবেই বাদ দেওয়া যায় না। সেকশন 5, ডিজাইনিং ফর মোটর ইম্পেয়ারমেন্টস। বাটনের সাইজ কিভাবে শারীরিক প্রতিবন্ধকতায় থাকা ইউজারদের উপর প্রভাব ফেলে সেটা জানাটা খুবই জরুরি। 44 পিক্সেল, এই ম্যাজিক নাম্বারটা মনে রাখবেন। অ্যাপলের হিউম্যান ইন্টারফেস গাইডলাইনের মতো স্ট্যান্ডার্ডগুলো অনুযায়ী এটাই হলো একটা বাটনের মিনিমাম অ্যাক্সেসিবল টার্গেট সাইজ। এর চেয়ে ছোট বাটন আঙুল দিয়ে ঠিকমতো প্রেস করাটা বেশ কঠিন হয়ে যায়, আর ভুল জায়গায় ক্লিক করার চান্সও তখন হুহু করে বেড়ে যায়। ব্যাপারটা একটু ভেবে দেখুন, বয়স বাড়ার সাথে সাথে বা ধরুন যাদের পার্কিনসন্সের মতো সমস্যা আছে তাদের হাতের ওই সূক্ষ্ম নড়াচড়ার ক্ষমতা কমে যেতে পারে, একটু কাঁপুনিও থাকতে পারে। এই ধরনের ইউজারদের জন্য ছোট বাটনগুলো একটা বিশাল বড় বাধা। তাই টার্গেটগুলো একটু বড় করে দিলে তারা বারবার ভুল ক্লিক ঠিক করার ক্লান্তি ছাড়াই খুব স্বাচ্ছন্দ্যে আপনার ডিজিটাল প্রোডাক্টটা ব্যবহার করতে পারবেন। এটা শুধু একটা ভালো ডিজাইনই নয়, বরং এটা সবার জন্য সমান সুযোগ তৈরি করার একটা দারুণ উপায়। তো সেশনটা শেষ করার আগে আমাদের ডিজাইনগুলো যাচাই করার একটা পারফেক্ট মেথড তো লাগবেই। সেকশন 6, টেস্টিং বাটন লেআউটস। কারণ শুধু অনুমানের ওপর ভিত্তি করে ডিজাইন করলে তো আর বেস্ট রেজাল্ট আসবে না, রাইট? আপনারা যারা ফিগমা বা এই ধরনের ডিজাইন সফটওয়্যার নিয়ে কাজ করেন তারা খুব সহজেই এই স্টেপগুলো ফলো করতে পারেন। প্রথমে পয়েন্টারের দূরত্ব আর টার্গেটের সাইজটা মেপে নিন। এরপর টার্গেটগুলোকে একটু বড় করে কাছাকাছি এনে নতুন একটা লেআউট তৈরি করুন। তারপর আপনার এই নতুন ডিজাইনটা আসলেই ইউজারদের ভুল ক্লিক কমাচ্ছে কিনা আর কাজের গতি বাড়াচ্ছে কিনা সেটা এ/বি টেস্ট করে যাচাই করে নিন। আর জানেন, এই এবি টেস্টিংয়ের রেজাল্ট দেখলে আপনি চমকে যাবেন। লেআউটের সামান্য পরিবর্তনে যে কি ম্যাজিক হতে পারে তা ভাবাই যায় না। ধরুন, অনেক দূরের ছোট একটা টার্গেটের বদলে একটা ফর্মের সেভ বাটনটাকে যদি আপনি স্ক্রিনের নিচের দিকে বেশ বড় করে বসিয়ে দেন, দেখবেন পয়েন্টারের মুভমেন্ট টাইম এক ধাক্কায় অনেক কমে গেছে। আর এর সরাসরি প্রভাব পড়ে কাজ সম্পন্ন করার হারের উপর, যা বহুগুণ বেড়ে যায়। তো এরপর যখন আপনারা আপনাদের ডিজাইনের কাজে ফিরে যাবেন তখন একবার অন্তত নিজেদেরকে এই প্রশ্নটা করবেন, আপনার তৈরি ইন্টারফেসটা কি মানুষের এই শারীরিক নড়াচড়ার বিজ্ঞানকে সম্মান করে তৈরি করা হচ্ছে, নাকি কনভার্সন রেটটাকে আপনি স্রেফ ভাগ্যের উপরই ছেড়ে দিচ্ছেন? ভেবে দেখবেন, আমরা কি আমাদের ডিজাইনের মাধ্যমে ইউজারদের ক্ষমতায়ন করছি, নাকি তাদেরকে ডিজিটাল জগতে একটা ককপিট ক্র্যাশের দিকে ঠেলে দিচ্ছি? আশা করি এরপর থেকে ডিজাইন করার সময় এই বিষয়টা আপনাদের মাথায় থাকবে।